2009 সাল থেকে আজ পর্যন্ত আমি কি কি করলাম, যে যার জন্য মানে আমার কারণে গত বছর জুলাই আগস্টের এই অনাচারের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দৃশ্যপট থেকে সরে যেতে হলো। তা আমি দেখলাম যে আমি কিছুই করিনি, আমার কোনো কাজে জঙ্গি উত্থানের প্রতি কোনো কন্ট্রিবিউশন ছিল না। উপরন্তু আমি আমার জায়গা থেকে যতটা সম্ভব চেষ্টা করেছি এবং দু চারটা কাজও করেছি যাতে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আওয়ামী লীগের শাসনকাল দীর্ঘস্থায়ী হয়, টেকসই হয় এবং তাদের প্রচুর সুনাম হয়। যেমন এটা বেশি বলবো না, একটা কাজের কথা বলি। আমি 2010 সালের শেষের দিকে মিশর থেকে ঢাকায় চলে যাই পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি হয়ে। যাওয়ার এর 1 মাস পরেই শুরু হলো, লিবিয়ার যুদ্ধ, গৃহযুদ্ধ শুরু হলো। তখন লিবিয়া থেকে 2 দিক থেকে বাংলাদেশিরা আসছিল, প্রায় 35,000 বাংলাদেশিকে আমরা পার করেছিলাম। একদল আসতো লিবিয়া ইজিপশিয়ান বর্ডারে, আরেক দল যেত লিবিয়া তিউনিসিয়ান বর্ডারে। তো লিবিয়া ইজিপশিয়ান বর্ডারে আমি একাই কাজ করতাম। তখন রাষ্ট্রদূত, যেহেতু আমি ইজিপ্ট থেকে গেছি, আমাকে আবার রাষ্ট্রদূত নিয়ে গেছিলেন, ফরেন সেক্রেটারি ছিলেন মিজানুর কায়েস, ওনাকে বলে। তারপরে আমি প্রথম 10-12 দিন ওই স্পটে যাওয়ার পরে একটা দূতাবাসের একটা গাড়ি নিয়ে, সাথে 2 জন, একজন ড্রাইভার আর একজন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, এই 3 জন আমরা রওনা দেই। দিয়ে আমরা সকালবেলা রওনা দিয়ে প্রায় সূর্য ডুবার পরে ওইখানে পৌঁছলাম। তখন ফেব্রুয়ারির শেষের দিকে ছিল। যাই হোক, ওইখানে কি দেখলাম সেটা আপনার বলার মতো না, একদম ভীষণ ভয়াবহ অবস্থা। আমি নিজে 8,000 ট্রাভেল পারমিট যেটাকে বলে, এটা এক হাতে সই করেছি অল্প কিছু দিনের মধ্যে। বাংলাদেশিরা একদিন আমাকে মেরে ফেলে, একদিন ধরে ফেলে, আমি তাদের সাথে সাথে থাকি, কিছু বুঝাইতে পারি না পারি। আবার রাত্রের বেলা, সকালবেলা 220 কিলোমিটার এই গাড়িতে করে যেতাম, ওখানে সাল্লুম ছিল জায়গাটার নাম, বর্ডার, সেখানে যেতাম। আবার সন্ধ্যার পরে ওই 220 কিলোমিটার আবার আরেক জায়গায় এসে রাত্রে রেস্ট করতাম কয়েক ঘন্টা, আবার যেতাম। কি যে পরিশ্রম করেছি আপনারা চিন্তা করতে পারবেন না। তিউনিসিয়ান বর্ডার যেটা ছিল ওটা দিয়ে অনেক বেশি বাংলাদেশি যেত, মানে আমাদের সাল্লুম ইজিপ্ট দিয়ে 10,000-এর মতো হয়তো এসে বাকিগুলো, কিন্তু ইজিপশিয়ানে ওই তিউনিসিয়ান বর্ডারটা ছিল অনেক, ওইখানে অনেক ধরনের সাপোর্ট ছিল এবং বাংলাদেশ থেকে অনেক বেশি লোক লস্কর ওইখানে গিয়েছিল। তো ইজিপ্টের বর্ডারে প্রথম কয়েকদিন আমি একাই পরিশ্রম করলাম, ওই যে আমার সাথে যে ছিল এই 2 জন মিলে, রাত নাই দিন নাই, শুধু একটা স্বপ্ন ছিল যে মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের যাতে কোনো বদনাম না হয়। এই শুধু এটুকুন স্বপ্ন নিয়ে কি যে পরিশ্রম করেছি আপনারা কেউ চিন্তা করতে পারবেন না। আর আমি সেই গল্প এখন করতেও যাচ্ছি না। আমাকে তো আওয়ামী লীগের কেউ চিনে না, কিচ্ছু না, কিন্তু আমি যে ওই যে একটা স্বপ্ন দেখি যে বাংলাদেশ একটা মুক্তিযুদ্ধের চেতনায় একটা 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 অসাম্প্রদায়িক রাষ্ট্র হবে, অতটুকুনি। আমাকে এই গত 13-14 বছর ধরে অনেকে জিজ্ঞেস করতো যে তুমি এগুলা করো কেন, মানে আমি কিছু করি না, বাট আমার এইরকম গাত্রদাহ হয় কেন আওয়ামী লীগের একটু ক্ষতি দেখলে, কোনো আওয়ামী লীগের কোনো নেতার বিচ্যুতি দেখলে। আমি তাদেরকে একটাই বলেছি, দেখেন আমার খুব আনন্দ লাগে যে আমার ব্যক্তিগত লাভ তো কি, লাভের চেয়েও এইটাই সবচেয়ে বড় লাভ মনে হয় যে একটা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি রাষ্ট্র ক্ষমতায় আছে, এর চেয়ে আনন্দের আমার কাছে আর কিচ্ছু নেই। হ্যাঁ, আমি অনেক সময় পকেটের টাকা দিয়ে এই মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি বলুন, সরকার বলুন, তাদের জন্য অনেক কাজ করেছি। তো এই কথাগুলো কেন বললাম জানেন? আমি মনে করি আজকে এই বঙ্গবন্ধুকে নিয়ে কথা যখন বলতে এসি, তারও প্রায় 2 ঘন্টা আগে ঢাকায় এই দিন 1975 সালে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়ে গেছে এবং বঙ্গমাতা সহ সবাই শহীদ হয়ে গেছে। এই একটা দুঃখের দিনে আমি প্রত্যেকটা আওয়ামী লীগের নেতা কর্মীদের তো আমি অনেক চিনি এখন, কিন্তু নেতাগুলোকে, যারা মন্ত্রী ছিলেন, বড় বড় পর্যায়ে ছিলেন, আপনারা কি একবারও নিজেদেরকে জিজ্ঞেস করেছেন যে গত 2009 সাল থেকে, নিশ্চয়ই কেউ কেউ করেছেন, যে আপনি কি কি বিচ্যুতি করেছেন? হ্যাঁ, কি কি বিচ্যুতির কারণে এই 2024 সালে এত বড় একটা অঘটন ঘটে গেল?
আপনার অর্থ লিপ্সা থাকতে পারে, আপনার যৌনতার লিপ্সা থাকতে পারে, আপনার মৌলবাদের প্রতি ভালোবাসা থাকতে পারে, আদর্শহীনতা থাকতে পারে, অথবা আপনি অতিমাত্রায় আপনি চাটুকারিতা পারেন, যে যেই হোক, মানে মানুষের তো দোষ গুণ সব নিয়ে, মানে প্রত্যেকের নিজেকে জিজ্ঞেস করা উচিত যে আমার কোন কোন ভুলটার কারণে, আমার কোন কোন একটা তো দুর্ঘটনা তো ঘটে গেছে, তাই না? এখানে তো ব্যর্থতা আছেই। সেই ব্যর্থতার জন্য প্রত্যেকে একটু নিজেকে জিজ্ঞেস করেন না যে কে কতটা দায়ী। আমরা যে জিনিসটা কিছু কিছু আপনাদের সিনিয়র লোকজনের কাছ থেকে মানে কম্পালশনটা দেখি, এই যে জঙ্গিগুলা বলে যে জাহেদুর রহমান বা আধা জঙ্গি, এই ছেলেটার নাম এই যে তৃতীয় মাত্রা করে জিল্লুর, হ্যাঁ, এরা বলে হ্যাঁ একটা লোকেরও কোনো অনুশোচনা দেখি না। মাঝে মধ্যে কিছু কিছু আপনারা কথা বলার সময় আপনাদের একটা কম্পালশন ফিল করি, কেউ কিন্তু হয়তো বলেন না যে, কিন্তু একটা পুল আপনাদের মধ্যে আমি দেখতে পাই যে ওই যে ওদের কাছে অনুশোচনা করা, জাতির কাছে অনুশোচনা করা, না সেটা করবেন না। কেন করে? সে পুলটাও আপনার কিন্তু আর ফিল করার সুযোগ রাখেনি। কারণ হলো 2000 জুলাই আগস্টের জঙ্গি উত্থান, বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি যে অন্যায় করা হয়েছে, আপনাদের প্রতি যে অন্যায় করা হয়েছে, এরপরে কিন্তু আপনাদের এখন শুধু প্রতিশোধ নেওয়ার পালা। আপনাদের ওই এই জঙ্গিদের কথায় কোনো ধরনের অপরাধ বোধে ভোগার কোনো সুযোগ নেই। কারণ হলো আপনি যদি আওয়ামী লীগের সবচেয়ে দুর্নীতিবাজ লোকটা হয়ে থাকেন, তারপরেও আপনার সব মনে করেন আপনি অনেক টাকা বানিয়েছেন, তাও কিন্তু মাফ হয়ে গেছে যে যে অনাচার আওয়ামী লীগের লোকজনের উপর জঙ্গিরা করেছে। কিন্তু কষ্টটা কি জানেন? আপনারা সিনিয়র যারা কথা বলেন, তারা যে এই যে একটা যে জঙ্গি উত্থান হলো একেবারে সুস্পষ্ট ভাবে, এটাও আপনারা না মনের থেকে জোর দিয়ে বলতে পারেন না। আপনাদের জুনিয়র নেতাগুলো কিন্তু ঠিকই বলে, আজকে কারো নাম নিব না। আর কারণ হলো যে আমি আপনারা যারা সবচেয়ে খারাপ ছিলেন তার প্রতিও সহানুভূতিশীল, সবচেয়ে ভালো যারা ছিলেন তাদেরকে অনেক ভালোবাসি, কিন্তু আত্মসমালোচনা একটু করা উচিত। আর আপনি যদি মনে করেন যে আপনার ওই ওই কাজটা ভুল ছিল, তাহলে আপনার যাওয়া উচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে, ওনার পায়ে পড়ে ক্ষমা চাওয়া উচিত যে নেত্রী, আমি এই 3টা ভুল করেছি, আমি 5টা ভুল করেছি, আমি 6টা ভুল করেছি, আমি একটা ভুল করেছি। এই ছোট 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 জিনিসগুলা কন্ট্রিবিউট করেছে এই গত বছরের এই জঙ্গি উত্থানটা হওয়ার ক্ষেত্রে। হ্যাঁ, আপনারা এখন বলবেন যে আমার তো দায়ী না, আমেরিকা দায়ী বা ইত্যাদি। আমেরিকা সবসময় দায়ী, আমেরিকা বঙ্গবন্ধুকেও খুন করেছে। কিন্তু দেখুন, যারা জঙ্গি উত্থান করেছে, একটা কি আমেরিকান সোলজার ছিল? ছিল না। তারা $29 মিলিয়ন পাঠিয়ে দিয়েছে, আরো অনেক টাকা পাঠিয়ে দিয়েছে। এই কারা টাকাগুলা নিয়েছে? জিল্লু নিয়েছে, জাহেদ নিয়েছে কিনা আমি জানি না, ওই যে এই বাঁধন নিয়েছে, নায়ক নায়িকা নিয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়েছে, আর সাথে তো জঙ্গিরা আছেই। হ্যাঁ, কিন্তু একটাও তো আমেরিকান সোলজার ছিল না, ইউরোপেরও সোলজার ছিল না, তাই না? ওই জিনিসটা বুঝতে হবে। আমি বারবার বলেছি, আজকেও বলি, দেখুন বাংলাদেশ যেখানে 2 ভাগে বিভক্ত, সেখানে সবসময় বিদেশিরা সুযোগ নিবে, বিদেশিরা যার সাথে যাবে সে ক্ষমতা পেয়ে যায়। এই পরিস্থিতিটা মোকাবেলা করাই তো করার কাজেই তো আপনাদের ছিল, তাই না? সেটা সেই জিনিসটা আমার মনে হয় সবার একটু চিন্তা করা দরকার, করে যিনি যতটা বিচ্যুতি করেছেন, কেউ হয়তো টাকা কামিয়েছেন, কেউ হয়তো দায়িত্ব অবহেলা করেছেন, কেউ হয়তো বিভিন্ন মৌলবাদীদের টাকা পয়সা দিয়েছেন বা তাদের সুযোগ সুবিধা দিয়েছেন। একটা জিনিস আপনারা দেখেন না, আমি আওয়ামী লীগের তৃণমূলের যারা কর্মী, তারা আসলে নেতা না, কর্মী, তারা যারা আজকে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ, এদের কারো মধ্যে কিন্তু চেতনার কোনো লেশ মাত্র আমার কাছে মনে হয় না যে তাদের চেতনা এত শানিত। দেখে খুব অবাক লাগে যে চেতনা সম্পন্ন এত এত কর্মী থাকতে আওয়ামী লীগের নেতা মন্ত্রীদের চেতনা এত এত দুর্বল কেন ছিল? এই জিনিসটা আমি আজকেও মিলাইতে পারি না। হয়তো আমার স্টাডিতে ভুল আছে, আজকে হয়তো অনেকে অভিনয় করছেন, কোনো কারণে বঞ্চিত, তিনি হয়তো নিজেকে অনেক বড় করে দেখাচ্ছেন, এগুলো সব আছে, ভুল ত্রুটি থাকবেই। মানে সব সব অ্যাসেসমেন্ট যে সত্য তা না, কিন্তু চোখের সামনে যেগুলো দেখেছি, যেগুলো অনুভব করেছি, সেগুলো করতে তো বিশ্বাস করতে হবে, তাই না? আজকে এই জিনিসগুলো আপনাদের একটু ভাবা দরকার যে বঙ্গবন্ধুর যে আজকে একটা শাহাদাত বার্ষিকী, বঙ্গমাতা শাহাদাত বার্ষিকী, এই জায়গাও আপনার ভাবা দরকার যে বঙ্গবন্ধুর জন্য আপনি কি করেছেন, বঙ্গমাতার জন্য কি করেছেন। বঙ্গবন্ধুর জন্য তো আমরা অনেক টাকা পয়সা খরচ করেছি, কিন্তু একটা ভাস্কর্য তো আমরা রাখতে পারিনি। এর দায় কি আমাদের নাই? আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র ত্রুটি বিচ্যুতি, আমাদের একটু সয়ে যাওয়া, একটু চেতনার সাথে কম্প্রোমাইজ করা, একটু মৌলবাদীদের সাথে কম্প্রোমাইজ করা, অথবা অনেক বেশি চাটুকারিতা করা, একটা 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 ভাস্কর্যের জায়গায় 10টা বানিয়ে ফেলা,
সত্য কথা বলতে কি একটা ভাস্কর্য কিন্তু আমার পছন্দ হয় নাই যেগুলা ভেঙেছে। শুধু মুরালটা যেটা ছিল বঙ্গবন্ধু মেমোরিয়াল জাদুঘরে, ওই মুরালটা পছন্দ হতো, কয়েকটা মুরাল পছন্দের ছিল, কিন্তু ভাস্কর্যগুলো আমি একটাও আদর্শ ভাস্কর্য পাই নাই বঙ্গবন্ধুর। আপনারা কি করেছেন বঙ্গবন্ধুর জন্য? একটা সিনেমা বানিয়েছেন, সেই সিনেমাটাও আসলে খুবই খারাপ হয়েছে। আমি যেহেতু শিল্প সাহিত্যের মানুষ, ওদিকে আমার জানাশোনা বেশি, এগুলো নিয়ে আপনারা কেউ আমার সাথে পাণ্ডিত্য করে পারবেন না। অত্যন্ত দুর্বল একটা সিনেমা বানিয়েছেন আপনারা। অর্থ কি কম খরচ হয়েছে? আপনারা কেন আরিফিন শুভকে সেখানে অভিনয় করতে দিলেন? আপনার দরকার হলো অমিতাভ বচ্চনকে ডেকে আনতেন, এই ধরনের কাউকে। আপনারা কি ওই যেটা দেখেছেন, আরিফিন শুভ যখন বিমান থেকে নামে বঙ্গবন্ধুর 10 জানুয়ারিতে যে স্বদেশ প্রত্যাবর্তন দিবস, ওইখানে বঙ্গবন্ধুকে আরিফিন শুভ তার দুর্বল অভিনয় দিয়ে কম্প্রোমাইজ করে নাই? আমি তো আরিফিন শুভর বদনাম করতে এখানে আসিনি। তা আরিফিন শুভকে নিয়ে অন্তত তার কণ্ঠটা পরিবর্তন করে দিতেন, অন্তত বঙ্গবন্ধুকে তার কণ্ঠটা, মানে ওই রকম দরাজ কণ্ঠের। আমি কেন ইউটিউবে আসি না? কারণ আমি জানি আমার কণ্ঠ খুবই দুর্বল, আমি গুছিয়ে কথা বলতে পারি না, সেই জন্য আমি আসতে চাই না, আমার লজ্জা লাগে। তো এইটুকু করবেন না আপনারা? বঙ্গবন্ধুর প্রতি রেসপেক্ট থাকলে তো অন্তত একটা ভালো, মানে ওই ধরনের বঙ্গবন্ধুর যে কণ্ঠ ছিল, সেই কণ্ঠের প্রতি তো রেসপেক্ট করা দরকার ছিল। ঠিক আছে, আরিফিন শুভ আর ওই যে তিশা, এই যে জঙ্গি ফারুকির ওয়াইফ, যে আমি তোমারে যাইতে দিব না, আমি তোমারে যাইতে দিব, এটা দেখে কত লোক আসলে অভিভূত হয়েছে। কিন্তু এটা কি আসলে বঙ্গমাতাকে মানে তুলে ধরা হয়েছে ওখানে? না, হয়নি। কারণ শিল্পও বুঝবেন না, সাহিত্য বুঝবেন না, যারা বুঝবে তাদেরকেও দিবেন না। একটা বড় বিশাল কাজ করার জন্য তো মানসিকতাটা থাকতে হবে, তাই না? বঙ্গবন্ধু আপনার কত বছর জেলে ওনাকে দিয়েছেন। আজকে বঙ্গবন্ধু বাংলাদেশ স্বাধীন করেছে দেখে এই সন্ত্রাসী ইউনুস আজকে এত কিছু করতে পারছে, তাই না? এই ইউনুস কোথায় থাকতো? তাহলে বঙ্গবন্ধুর জন্য এত কিছু হলো। একটা ভালো বই আপনারা লিখিয়েছেন। দেখেন, ভারত উপমহাদেশের যত বড় বড় রাজনীতিবিদ আছে সবার একটা একটা একেবারে আপনার মাইল ফলক বায়োগ্রাফি আছে। আপনারা বঙ্গবন্ধুর জন্য একটা ইংরেজিতে বই লেখাতে পারতেন না? 10 কোটি 20 কোটি ওখানে দিয়ে দিতেন, কিন্তু বইটা তো থাকতো। পৃথিবীতে কত প্রফেশনাল বায়োগ্রাফার আছে, হ্যাঁ, আপনি যেভাবে বলবেন সেভাবে লিখে দিবে, কিন্তু এমন একটা বই লিখবে সারা পৃথিবী পড়বে। করিয়েছেন সেই কাজটা? ওই ভাস্কর্য বানাও, ভাস্কর্য বানাবেন, সেখানে দেশের অবস্থা কি বুঝবেন না? আগে তো মৌলবাদকে ধ্বংস করতে হবে। আর বাংলাদেশের মৌলবাদীদের যে কি পরিমাণ হাজারি ভাস্কর্য ভাঙতে হবে। হ্যাঁ, ইজিপ্টে যখন আপনি এয়ারপোর্ট থেকে নামবেন, প্রথম যে ভাস্কর্যটা, ওইটাই রামসেস 2 এর ভাস্কর্য, ফেরাউন যাকে বলে, বিশাল ভাস্কর্য। দেখছেন অনেকেই। ওইখানে তো ব্রাদারহুড ছিল, জামাতের ব্রাদার সঙ্গ, তারা তো এটা ভাঙতে চায়নি। ইজিপশিয়ানরা কি সব দোজকে যাচ্ছে, আর বাংলাদেশের জঙ্গিরাই শুধু বা বেহেশতে চলে যাচ্ছে? আপনারা তো এই অনুভূতিগুলো শেয়ার করেন তো, কেউ না কেউ তো করেন, যে না, মনে মনে তো অপরাধ বোধ ভোগেন। তো অপরাধ ভোগে ভাস্কর্য বানাতে গেছেন কেন? কেন বঙ্গবন্ধুকে এতটা অপমান করার সুযোগ পেল? কামাল নাসির চৌধুরী নিজের কবিতা লিখছে, ভালো কথা, কিন্তু সে পারতো না এই কথাটা বলতে যে আমরা একটা ভালো বই লেখাই মুজিব বর্ষে। সিনেমাটা ভালো করতে পারতেন। আমি জানি না কাকে দোষ দিব, দোষ নিজে, মানে দুর্ভাগ্যকে দোষ দিচ্ছি আর কি। গান্ধীর উপর সিনেমা হয়েছে, সে কি ইন্ডিয়ান না? সে অভিনয় করছে, সে ইন্ডিয়ান লোক, সে তো ব্রিটিশ ছিল আমি যতদূর জানি, ভুল হলে মাফ করবে। এমন অভিনয় করে সে মজা পেয়ে গেছে, বাকি জীবন নাকি সে গান্ধীর মতো করে কাটিয়েছে। একটা কিছু ল্যান্ডমার্ক করবেন না বঙ্গবন্ধুর জন্য? কিছুই তো করেন নাই। অথচ বঙ্গবন্ধুকে আমরা ভালোবাসি, ইয়ে করি, আর এই একজন মাত্র মানুষ, হ্যাঁ, সর্বকালের সেরা বাঙালি। আমরা বলি কি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, আমি কাগজের পর কাগজ পেতাম, ওই জায়গাটাও শুদ্ধ করে কেউ লিখতো না যে সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি, সর্বশ্রেষ্ঠ বলতে হবে। এই ব্যাকরণের জ্ঞানটুকু নাই আমাদের।